দেখ কোশ্চেন নাম্বার 19, তাই তো? দেখ তো পিডিএফ এর কোশ্চেন নাম্বার, ঠিক আছে তো? আমাদের বইয়ের কোশ্চেন নাম্বার কত? পেজ নাম্বার 133, তাই তো? 133 কোশ্চেন নাম্বার 19। এই অঙ্কটা দেখ 2013 অনার্সে এসেছিল, খুব ভালো একটা অঙ্ক, ইতি অঙ্ক। বলছে সুখেশ সাহা ইজ দ্য ওনার অফ এ হাউস ইন দুর্গাপুর। বাড়িটা কোথায় আছে? বাড়ি দুর্গাপুরে আছে। দ্য হাউস ইজ ডিভাইডেড ইন টু ইকুয়াল রেসিডেন্সিয়াল ইউনিট। মানে সুখেশ সাহা যে বাড়িটা আছে, বাড়িটা কোথায়? দুর্গাপুরে বাড়ি আছে, মানে একটাই বাড়ি আছে এবং বাড়িটা দুটো ভাগ আছে, বুঝিস তো? একটা বাড়ি দুটো ভাগ করেছে। তো বলছে একটা ভাগ মানে ওয়ান ইউনিট, একটা ভাগ ও নিজেই বসবাস করছে। ওয়ান ইউনিট কি বলছে? ওন রেসিডেন্সিয়াল পারপাস, মানে একটা ভাগ। এবং দ্য আদার ইউনিট ভাড়া দিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারলি, একটা বাড়ি, একটা বাড়ি তৈরি করেছে, বাড়িটা দুটো ভাগ করেছে, একটা পার্টে ও নিজে থাকছে আর একটা পার্ট কি করছে? ভাড়া দিয়ে দিচ্ছে। কত করে? 8,000 পার মান্থ। দ্য রেন্টেড ইউনিট ওয়াজ ভ্যাকেন্ট। যেই পোর্শনটা ভাড়া দিয়েছে সেই পোর্শনটা 2 মাস বাড়িটা ফাঁকা ছিল, 2 মাস ফাঁকা ছিল, 10 মাস ভাড়া পেয়েছে, মানে 18,000 টাকা করে 10 মাস ভাড়া পেলে 80,000 ভাড়া পাচ্ছে। দ্য পার্টিকুলার্স অফ হাউস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 আর এস আন্ডার। দেখ কোশ্চেনে স্ট্যান্ডার্ড ট্রেন্ড বল, মন দিয়ে শুনবি যে কথাগুলো বলছি, খুব সুন্দর, মন দিয়ে শুনবি কিন্তু। ধর আমি তোকে বলছি, ধর এখানে যদি একটা ছবি আঁকি, এটা ধর একটা বাড়ি, ঠিক আছে? এই বাড়িটার দুটো পার্ট, ধর এটা ধর ইউনিট 1, এটা ধর ইউনিট 2, বুঝতে পারছিস? দুটো পার্ট, ইউনিট 1 আর ইউনিট 2। পুরো বাড়িটার স্ট্যান্ডার্ড রেন্ট বলছে 1,62,000। কি বললাম? পুরো বাড়ির স্ট্যান্ডার্ড রেন্ট 1,62,000। তাহলে এই পোর্শনের স্ট্যান্ডার্ড রেন্ট হবে, এই পোর্শনের স্ট্যান্ডার্ড রেন্ট হবে, আলাদা আলাদা হবে, বুঝতে পারছিস? মিউনিসিপাল ভ্যালু পুরো বাড়িটার মিউনিসিপাল 1,90,000, তাহলে মিউনিসিপাল হাফ হবে। আশা করি বুঝতে পারছিস কি বলছি। ফেয়ার রেন্ট বলে দিয়েছে, পুরো বাড়ির ফেয়ার রেন্ট বলেছে। মিউনিসিপাল ট্যাক্স বলছে 15%। লাইট অ্যান্ড ওয়াটার চার্জেস বেকার দিয়েছে, কোনো কাজে লাগে না। ইন্টারেস্ট অন লোন বলেছে 2,500 পার মান্থ। রিপেয়ার বেকার জিনিস, কাজে লাগে না। কাজে লাগে না দুটো জিনিস এখানে, এটা কাজে লাগবে না, এটা কাজে লাগবে না, বেকার দিয়েছে। বলছে তুমি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করে দাও। 2013 অনার্সে এসেছিল, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছিল, আমি করাচ্ছি, চ আমার সঙ্গে সঙ্গে করবি। তোর প্রত্যেকে দাগ কাট, প্রত্যেকে দাগ কাট অঙ্কে। রুপিসের 3টে ঘর করবি, হ্যাঁ রুপিসের 3টে ঘর করবি, প্রত্যেকে রুপিসের 3টে ঘর করবি, প্রত্যেকে রুপিসের 3টে ঘর করবি, ঠিক আছে? ঘর দাগ কেটেছিস? দাগ কাটা হয়ে গেছে, তাই তো? প্রথমে লিখবো কি? প্রথমে লেখ লেট আউট। প্রথমে লেট আউটটাই করে নি, লেট আউট প্রপার্টি, তাই তো? ব্যাকেটে লিখে রাখ ইউনিট 1, যদি বুঝতে অসুবিধা হয়, কারণ ইউনিট 1টা কি বলেছিল? দুটো ইউনিট ছিল না? দেখতে কোশ্চেনে কি কি ছিল? দুটো ইউনিট ছিল। ফার্স্ট ইউনিট কি ছিল? ফার্স্ট ইউনিট ছিল রেসিডেন্সিয়াল, সেকেন্ড ইউনিট ছিল লেট আউট। তাহলে এটাকে সেকেন্ড ইউনিট লিখে দেয়, ইউনিট 2। কে? ইউনিট 2 লেট আউট প্রপার্টি, তাই তো? আচ্ছা দেখ, আমাকে কোশ্চেনটা পড়ে বল, সবাই কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা দেখে বল, বাড়িটা কোন সিটিতে আছে? সিটি কোন সিটিতে আছে? বাড়িটা দুর্গাপুরে আছে। আর দুর্গাপুরে বাড়ি থাকলে কি বলেছিলাম? বলেছিলাম তো, এখানে লিখে দিচ্ছি ছোট করে, মেট্রো সিটি। যদি মেট্রো সিটিতে বাড়ি হয় তখন কোন মিউনিসিপাল লাগবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। বলেছিলাম তো, মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল ক্যালকুলেট করতে হয়? গ্রস। আর এটা দুর্গাপুর মানে কি? নন মেট্রো সিটি। নন মেট্রো সিটিতে যদি বাড়ি হয় তাহলে, তাহলেও গ্রস মিউনিসিপাল ভ্যালুই নিবি। কি বললাম বুঝতে পারলি তো? মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস লাগবে, আর নন মেট্রো সিটিতে হলে তুই গ্রস লেখ, নেট মিউনিসিপাল ভ্যালু লেখ, বা তুই অনলি মিউনিসিপাল লেখ, কোনো ম্যাটার করে, তিনটের মানে একই দাঁড়িয়ে। বললাম বুঝতে পারলি তো? বাড়ি যদি মেট্রো সিটিতে হয় তাহলে তো গ্রস লাগবে, গ্রস নিতেই হবে। কিন্তু বাড়ি যদি নন মেট্রো সিটিতে হয় সেক্ষেত্রে গ্রস, নেট বা তিনটের মানে এক দাঁড়ায়। কি বললাম বুঝতে পারলি তো? বাড়ি যদি নন মেট্রো সিটিতে হয়, নন মেট্রো সিটিতে এর ভ্যালু যত হবে, এর ভ্যালু তিনটের ভ্যালু সমান হবে। এটা বারবার বলেছিলাম। তো এখানে দেখ কি বলেছে, এখানে দুর্গাপুর মানে নন মেট্রো সিটি, ওরা তোকে মিউনিসিপাল ভ্যালুই বলে দিয়েছে, চেষ্টা পরিষ্কার, ঠিক আছে তো? ওরা তোকে কোশ্চেনে মিউনিসিপাল ভ্যালুই বলে দিয়েছে, লেখ মিউনিসিপাল ভ্যালু, লেখ মিউনিসিপাল ভ্যালু, লেখ প্রত্যেকে, লেখ মিউনিসিপাল ভ্যালু, প্রত্যেকে লেখ মিউনিসিপাল ভ্যালু, লিখেছিস তো? প্রত্যেকে লেখ মিউনিসিপাল ভ্যালু।
কোশ্চেন পড়ে বল মিউনিসিপাল ভ্যালু কত টাকা দিয়েছে? 1,90,000 লিখতে পারবো না, 1,90,000 পুরো বাড়ি 1,90,000। আমি এটা করছি কোন পোর্শনটা? হাফ পোর্শন করছি তো, তাহলে হবে 1,90,000 হাফ কর কত হচ্ছে? 95,000, তাই তো? লেখ 95,000, প্রথম করে লেখ 95,000। ঠিক তার নিচে লেখ ফেয়ার রেট। ঠিক আছে, তার নিচে লেখ ফেয়ার রেট। ফেয়ার রেট কত বলেছে কোশ্চেনের পর? 1,85,000 ইন্টু হাফ কর, 1,85,000 এর হাফ কর 92,500। এই দুটোর মধ্যে বড় কোনটা? এই দুটোর মধ্যে বড় হচ্ছে 95,000। ঠিক তার নিচে লিখবি স্ট্যান্ডার্ড রেট। তো স্ট্যান্ডার্ড রেট কত বলেছে কোশ্চেন পড়ে বল? 1,62,000, তার হাফ হবে 81, তাই তো? এই দুটোর মধ্যে ছোট কোনটা? 81। ঠিক আছে তো, এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 81। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম? এই দুটোর মধ্যে বড় করলাম 95 আর 92,500 এর মধ্যে বড় হচ্ছে 95, আর 95 আর 81 এর মধ্যে ছোট কোনটা? 81,000। এগুলো সব লিখে লিখে দেখাবি। কি করে দেখালাম? 1,92,000 ইন্টু 1/2, তারপর হচ্ছে 1,85,000 ইন্টু 1/2, আর 1,62,000 ইন্টু 1/2। ঠিক আছে তো? তাহলে হয়ে গেল। ছোট কত হলো? 81,000। যেটা বেরোলো তাকে বলে লিখ স্টেপ 1 দিয়ে লিখ স্টেপ 1, লিখ স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, লিখ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, লিখ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। লিখেছিস তো? 81,000 কি লিখলাম? 81,000 লেখ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ঠিক তার নিচে লিখবি স্টেপ 2, লেখ স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেন্ট, লেখ অ্যানুয়াল রেন্ট। স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেন্ট, স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেন্ট। লিখেছিস তো? স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেন্ট। আচ্ছা, রেন্ট কত করে ছিল? ভাড়া 8,000 টাকা করে বলেছিল। তাহলে 8,000 টাকা করে যদি ভাড়া হয় তাহলে বছরে কত হবে? 96। লেখ 8,000 ইন্টু 12 মানে 96,000। ঠিক আছে? তো বল দুটোর মধ্যে বড় কত? 96। লেখ স্টেপ 3, লেখ স্টেপ 3 দিয়ে লেখ হায়ার অফ, স্টেপ 3 দিয়ে লেখ হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2। তাই লিখলাম। এই দেখ এখানে দেখলি তো, এই যে স্টেপ 1 এটা আর এটার মধ্যে বড় কোনটা? 81 96 এর মধ্যে বড় 96, সেই 96 টা এখানে লিখলাম। এবার লিখবো কি? লেস, লেখ লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, লেখ লস ডিউ টু ভ্যাকেন্সি। কোশ্চেনে বলেছিল ভ্যাকেন্ট ক মাস ছিল বল দেখি অঙ্কে? 2 মাস ছিল। তাহলে এক এক মাসে ভাড়া যদি 8,000 টাকা করে হয় তাহলে 2 মাসে কত হবে? 16,000 টাকা। তাহলে দেখা 8,000 ইন্টু 2 কত হচ্ছে? 16,000 টাকা। 96 থেকে 16 বাদ দিলে কত হয়? 80,000 টাকা। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। সেটা গৌরব ঠিক আছে? এবার এটা যে প্রপার ফরম্যাট যেটা করছি, গ্রস অ্যানুয়াল ভ্যালু কত? 80,000 টাকা হলো। ঠিক আছে? এবার এর থেকে লেখ লেস মিউনিসিপাল ট্যাক্স, লিখো লেস মিউনিসিপাল ট্যাক্স, লেস মিউনিসিপাল ট্যাক্স, লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, municipal tax or any other tax paid by the owner। কি লিখলাম দেখিস তো? municipal tax or any other tax paid by the owner। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? কি লিখলাম? municipal tax or any other tax paid by the owner। ঠিক আছে? এবার কোশ্চেনটা পড়ি, বুঝিস তো? দেখি মিউনিসিপাল ট্যাক্স কি বলেছিল। দেখ কোশ্চেন পড়ে বল মিউনিসিপাল ট্যাক্স কি বলেছিল? 15% অফ মিউনিসিপাল ভ্যালু।
তাহলে তোর মিউনিসিপাল কত লিখেছিস? এই দেখ, এটা আমি হাইলাইট করে দিচ্ছি। মিউনিসিপাল লিখেছিলাম 95,000 টাকা, তাই তো? তার 15% কর, 14,250। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু অসুবিধা হবে, অনেকগুলো ক্লাস হয়ে গেছে এটা। 95,000 into 15%, 14,250, 14,250, 14,250। তাহলে 80,000 থেকে 14,250 বাদ দিয়ে কত হচ্ছে বল? 65750। এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু। এই খাতাটা একটু রাখ তো, তুমি দেখতে পারে, দেখতে না পারলেও তুই বুঝতে পার, দেখতে পারে। ঠিক আছে তো, নেট অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে। নেট অ্যানুয়াল ভ্যালু হলো 65750। এবার লেখ মাইনাস, কি লিখতাম বল, মনে আছে? ডিডাকশন আন্ডার সেকশন 24, ডিডাকশন আন্ডার 24। প্রথমে লিখবো কি, স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই যে যেটা বেরোলো, এই যে টাকাটা বেরোলো, এর উপর 30%। হ্যাঁ, 19,725। এর থেকে আর একটা নেবো নিচে, ইন্টারেস্ট অন লোন। বলে দিয়েছিল ইন্টারেস্ট অন লোন কত টাকা পর? দেখ ইন্টারেস্ট অন লোন কত বলেছিল, 2,500 পার মান্থ। হিসাব কর দেখি, ক্যালকুলেটার নেই। 2,500 সঙ্গে 12 গুণ করলে কত হয় পর? হ্যাঁ, 30,000 টাকা। পুরো বাড়ির ইন্টারেস্ট 30,000 টাকা। তা দুটো বাইরে দুটো ভাগ, তাহলে ওখানেও 15 যাবে, ওখানেও 15 যাবে, হয়ে গেল ইন্টারেস্ট অন লোন 15,000। বুঝেছিস তো গল্পটা? ইন্টারেস্ট অন লোন লেখ 15,000 টাকা। এখানে দেখিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি যদি কারোর বুঝতে অসুবিধা। 2,500 ইন্টু 12, পুরো 30,000 টাকা, ইন্টু হাফ কর 15,000। ইন্টারেস্ট অন লোন বলেছিল 2,500 পার মান্থ। ঠিক আছে, এক মাসে 2,500 হলে 12 মাসে কত হয়? 30,000 হয়। টোটাল ইন্টারেস্ট 30,000। এবার একটা বাড়ির দুটো পার্ট, হাফ হাফ করে, ইউনিট 1 ইউনিট 2। তাহলে এই বাড়ির 15,000, এইটার 15,000, ওটার 15,000, 15,000 ওই যে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল বলেছে, দেখ নিচের দিকে দেখ, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। হ্যাঁ, ওইটাই ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, মানে ধার করা। কত হচ্ছে? 34,725। আচ্ছা, বাদ দিয়ে বল কত হয়েছিল? হ্যাঁ, 32,000। এটা হচ্ছে প্রথম বাড়ি, মানে লেট আউট পোর্শনটা কমপ্লিট করলাম, ঠিক আছে। এবার কি লিখবো? সেলফ অকুপাইড পোর্শন। এটা লিখবো কি, এটা ইউনিট 1 ছিল না? সেলফ অকুপাইড শুরু হয় কোথা থেকে? নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, বলেছিলাম ক্লাসে। নেট অ্যানুয়াল ভ্যালু। সেকেন্ড ঘরে লিখবো নীল, তার থেকে মাইনাস করবো ডিডাকশন আন্ডার সেকশন 24। একটাই আসবে, সেটা কি? ইন্টারেস্ট অন লোন। বুঝলি, স্পেশাল লোন 15,000 টাকা আসবে, কারণ পুরো বাড়ির তো 30,000 টাকা ইন্টারেস্ট। পুরো বাড়ি তো 30,000 টাকা ইন্টারেস্ট, ওখানে 15, এখানে 15। ব্যাস, অঙ্কর কত সোজা অঙ্ক চলে যায়। 0 থেকে 15 বাদ দিলে -15,000, 16,025। যেটা বেরোনো তাকে বলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। 2 নম্বর অঙ্ক, সাম নাম্বার 2। ঠিক আছে তো, দেখ কি বলেছে। বলছে সুজয় ওনস 3 হাউসেস ইন কলকাতা। সুজয়ের 3টে বাড়ি আছে কলকাতায়। কলকাতায় 3টে বাড়ি আছে, ঠিক আছে। দেখ সিটিটা বলে দিয়েছে, দেখ আমি মার্ক করলাম, সিটি বলছে কলকাতা। কলকাতা মানে মেট্রো সিটি। আমাদের মেট্রো সিটি কি আছে বল দেখি? 4টে মেট্রো সিটি আছে, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই 4টে মেট্রো শহর আছে। এটা কলকাতায় বলেছে বাড়ি। বলতে পার্টিকুলার ফর দ্য ইয়ার এন্ডেড।
March 31st 2024 আর given below। তো প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি, তৃতীয় বাড়ি দিয়ে দিয়েছে। প্রথম বাড়িটা কি দিয়েছি? লেট আউট। লেট আউট মানে ভাড়া দেওয়া। প্রথম বাড়িটা ভাড়া দিয়েছি। দ্বিতীয় বাড়িটা বলেছে সেলফ অকুপাইড। দ্বিতীয় বাড়িটা কি বলে দেখ, সেলফ অকুপাইড মানে সেলফ অকুপাইড মানে বসবাস। তৃতীয়টা বলেছে ফর ওন বিজনেস, নিজে ব্যবসা। ঠিক আছে, এই বিজনেস করলে তার হয় না, এখানে ক্রস দিয়ে দিলাম, কারণ বিজনেস করলে সেটা হাউস প্রপার্টিতে আসে না, সেটা চলে যায় পিজিবিপি তে। ঠিক আছে, অর্থাৎ এখানে দুটো বাড়িরই অঙ্ক হবে, হাউস 1 আর হাউস 2। ঠিক আছে, হাউস 1 আর হাউস 2, তাহলে পুরো সেম টু সেম অঙ্ক হবে আগের অঙ্কটার মতো। ঠিক আছে, তো দেখ দাগ কাটছি। রুপিসের 3টে ঘর করবো। হ্যাঁ, 1 2 3টে। প্রথমে লেখ হাউস 1, লেখ হাউস 1, প্রথমে লেখ হাউস 1, হাউস 1 লেখ, প্রথমে লেখ হাউস 1। এবার হাউস 1টা কি করতে বলেছে? প্রথম বাড়িটা ভাড়া দিয়েছে, প্রথম বাড়িটা, তাহলে ব্যাকেটে লিখবি লেট আউট, ব্যাকেটে লিখ লেট আউট। হাউস 1 ব্যাকেটে লিখবি কি লেট আউট, হাউস 1 ব্যাকেটে লিখবি কি লেট আউট। ঠিক আছে, লেখা আছে লেট আউট। এবার দেখ আগের অঙ্কটা যেমন করলাম পুরো সেম টু সেম ভাবে হবে। প্রথমে কি দিয়ে শুরু করতে হবে? বাড়িটা কোন শহরে আছে বল দেখি, রিপিট কর। কলকাতায়। কলকাতায় বাড়ি থাকলে কোন বিধান লাগে? গ্রস। তাহলে প্রথমে লিখবি গ্রস মিউনিসিপাল ভ্যালু, লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু, গ্রস মিউনিসিপাল ভ্যালু, লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, লিখেছিস গ্রস মিউনিসিপাল ভ্যালু। তো তোর কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনটা পড় ভালো করে, নিচের দিকে দেখ। কোশ্চেনে বলেছে মিউনিসিপাল ভ্যালু বলেছে 36,000 টাকা, বলে স্যার গ্রস তো বলেনি। বাড়ি যদি মেট্রো সিটিতে থাকে, বাড়ি যদি মেট্রো সিটিতে থাকে আর কোশ্চেনে যদি মিউনিসিপাল বলে দেয়, তাহলে ধরে নিতে হবে গ্রস দিয়ে দিচ্ছি। কি বললেন, বোঝা গেল? আবার বলছি, রিপিট করছি, বাড়ি যদি মেট্রো সিটিতে থাকে, মানে এখানে মেট্রো সিটিতে বাড়ি আছে, আর কোশ্চেনে কি বলেছে? মিউনিসিপাল ভ্যালু বলেছে, তাহলে এটাকেই ধরে নেবে এটা গ্রস দিয়েছে। বোঝা গেল? এটাই হচ্ছে গ্রস। লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত টাকা বলেছে বল? 36,000। ঠিক আছে, তো 36,000। ঠিক তার নিচে লিখবো কি ফেয়ার রেট। কোশ্চেন পড়ে বল ফেয়ার রেট কত দিয়েছে? দেয়নি। না দিলে এনে লিখতে হয়, এনে। যেমন আগের অঙ্কটাই বলেছিল, আগের অঙ্কটায় ফেয়ার রেট বলেছিল, কিন্তু এই অঙ্কটা ফেয়ার রেট বলেনি, তাই কি লিখলাম? এন এ, এন এ। ঠিক তার নিচে লিখবি স্ট্যান্ডার্ড রেট, এটাও তো বলেনি। কত স্ট্যান্ডার্ড রেট? 40,000 টাকা লিখে দে। তাহলে কি হয়? এই 36,000 আর এনে, এই দুটোর মধ্যে বড় কোনটা? 36,000। আর 36 আর 40 ছোট কোনটা? 36,000। যেটা বেরোলো তাকে বলে স্টেপ 1। কি লিখবি? রিজনেবল এক্সপেক্টেড রেট, লেখ। কত হলো? 36,000 লিখলে রিজনেবল এক্সপেক্টেড রেট। তার নিচে লিখবে স্টেপ 2, কি লিখবি? অ্যানুয়াল রেট। দেখ অ্যানুয়াল রেট কত বলেছে অঙ্কে? অঙ্কে কি বলেছে দেখ, রেন্ট রিসিভ বলেছে। রেন্ট রিসিভ কত বলেছে? 35,000। তো রেন্ট রিসিভ বলেছে। রেন্ট রিসিভ মানে আমার বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিয়েছি, ভাড়াটিয়ার থেকে যে টাকাটা পেলাম তাকে বলে রেন্ট রিসিভ। ঠিক আছে, তো কত? 35 পেয়েছে। আর ভ্যাকেন্ট কত বলেছে অঙ্কে? ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট মানে ফাঁকা আছে। কত মাস ফাঁকা আছে? 2 মাস। তাহলে ক মাস ভাড়া পেয়েছি? 10 মাস ভাড়া পেয়েছি। ভাড়া পেয়েছি 10 মাস। তাহলে এখানে লেখ 35,000 টাকা ডিভাইডেড বাই 10, তাহলে ইন্টু 12 করলে কত হচ্ছে? 42,000। ভেতরের মধ্যে বড় কোনটা? 42,000। নেক্সট স্টেপ 3, কি লিখবি? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। ঠিক আছে, এর থেকে মাইনাস কর। লস ডিউ টু ভ্যাকেন্সি। ক মাস ভ্যাকেন্ট ছিল অঙ্কটায়? আবার 2 মাস ভ্যাকেন্ট ছিল। তো বুঝতেই পারছিস কি করে করব। এই দেখ দেখিয়ে দিচ্ছি, এই যে 42,000 টাকা, এই 42,000 টাকা, এই 35,000 টাকা তোর বাদ দিয়ে দে।
বেরিয়ে যাবে লস ডিউ টু ভ্যাকেন্সি। 42,000 মাইনাস 35,000, যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু মাইনাস কর মিউনিসিপাল ট্যাক্স। হবে পুরো অঙ্ক নেমে গেছে? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. এবার দেখ মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে, মিউনিসিপাল ট্যাক্স বলেছিল কত, 5,000 টাকা বলেছিল। মিউনিসিপাল ট্যাক্স 5,000 টাকা বলেছিল, নিচে অ্যাডজাস্টমেন্ট বলেছিল, কি বলেছিল, মিউনিসিপাল ট্যাক্স অফ 1,500 টাকা ইন রেসপেক্ট অফ হাউস নাম্বার 1 ওয়াজ ইন এরিয়া। তার মানে মিউনিসিপাল ট্যাক্স ছিল কত, টোটাল 5,000 টাকা পেমেন্ট করতে হবে, তার মধ্যে 1,500 টাকা বাকি রেখেছে, তাহলে পেমেন্ট করেছে কত, 3,500 টাকাই আছে। মিউনিসিপাল ট্যাক্সের রুলটা কি লেখা আছে এখানে, লেখা আছে কি দেখ, বলছে মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, পেড কত টাকা পে করা হয়েছে, পে কত করা হয়েছে, 5,000 মাইনাস 1,500 কত হলো, 3,500, কত হচ্ছে 31,500, ঠিক আছে তো, যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু 31,500, ঠিক আছে। এর থেকে মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%, 31,500 30% করলে কত হচ্ছে দেখা যাক, 9,450। এবার কি করবো, ইন্টারেস্ট অন লোন। তো দেখ অঙ্কে ইন্টারেস্ট অন লোন কত টাকা বলেছিল, দেখি কোশ্চেন পড়ে নি, বলেছে ইন্টারেস্ট অন লোন কত পে করেছে, দেখ 3,200 টাকা ইন্টারেস্ট পে করেছে, ইন্টারেস্ট পে করে 3,200। এবার বলেছে কি, বলছে ইন্টারেস্ট অন লোন অপরে 1,400 ইন্টারেস্ট, ওটা হাউস নাম্বার 2 বলেছে, দরকার নেই, দরকার নেই, হাউস নাম্বার 1 এ ইন্টারেস্ট কত, 3,200, হাউস নাম্বার 1 এ ইন্টারেস্ট 3,200, বল কত হচ্ছে, 12,650 মাইনাস করে বল কত হচ্ছে, শেষ হয়ে গেল, প্রথম বাড়ি শেষ। হাউস 1 কমপ্লিট, এবার হাউস 2 করবো, ব্র্যাকেটে কি লিখবো, সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড শুরু হবে কোথা থেকে জানিস তো, নেট অ্যানুয়াল ভ্যালু। সেকেন্ড ঘরে লিখবো নীল, এর থেকে মাইনাস করবো কি, ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে, একটাই ডিডাকশন হবে, সেটা কি, ইন্টারেস্ট অন লোন। তো দেখ সেকেন্ড বাড়ি ইন্টারেস্ট অন লোন কত ছিল বলতে কি, 3,600 টাকা। এবার দেখি 3,600 নিতে পারবো কিনা, কিন্তু এবার এখানে বলেছে 3,600 টাকা পে করেছে, আর 2 নম্বর বাড়িতে কত টাকা ইন্টারেস্ট বাকি ছিল, 1,400 টাকা বাকি ছিল। ইন্টারেস্ট অন লোনের নিয়মটা কি, ইন্টারেস্ট অন লোনটা কি হয়, ডিডাকশন ডিউ বেসিস ডিডাকশন হয়, ডিউ বেসিসে, মিউনিসিপাল ট্যাক্স পেড বেসিস ডিডাকশন হয়, আর ইন্টারেস্ট অন লোন ডিউ বেসিস ডিডাকশন হয়, ডিউ বেসিস, ডিউ মানে অ্যাক্রুয়াল বেসিস।
ও পে করেছে 3,600, কিন্তু বাকি রেখেছে কত? 1,400। পেমেন্ট করেছে 3,600, বাকি 1,400, তাহলে টোটাল পেমেন্ট করার কথা ছিল কত? 5,000 টাকা। 5,000 টাকাই নিতে হবে। ইন্টারেস্ট লোন লেখ, হ্যাঁ লেখ 3,600 প্লাস 1,400, না 1,400 তো, টোটাল 5,000 টাকা। নীল থেকে 5,000 বাদ দিলে মাইনাস 5,000, কারণ নীল মানে জিরো, জিরো থেকে 5,000 বাদ দিলে মাইনাস 5,000 হয়। 13,850। এটাকে লেখ ইনকাম ফ্রম হাউস হোল্ড। এটা হলো ইনকাম ফ্রম হাউস হোল্ড, ঠিক আছে? একটা নোট লিখতে হবে, তাহলে অঙ্কটা শেষ হবে। একটা নোট লিখতে হবে, তাহলে অঙ্কটা শেষ। কেন নোট, কি নোট লিখতে হবে? হাউস নাম্বার 3 কেন করলাম, এই নোটটা লিখতে হবে। হ্যাঁ, নোটটা লিখতে হবে, নিচে লেখ নোট, লেখ অ্যাজ হাউস নাম্বার 3, লেখ অ্যাজ হাউস নাম্বার 3 is used by SSC, is used by SSC for his own business, for his own business, comma দিয়ে লেখ it is not accessible, it is not accessible under the head, under the head income from household, income household, it is accessible, it is accessible under the head PGB, ঠিক আছে? It is accessible under the head PGB। কোশ্চেনটা বলছে মিস্টার মৃণাল চক্রবর্তী and his family members have occupied 3 houses for their residential purpose, ঠিক আছে তো, for their residential purpose, ঠিক আছে তো? বলছে মৃণাল চক্রবর্তী and his family member have occupied 3 houses for their residential purpose, 3টে বাড়ি residential purpose বলেছে। The particulars of the houses which are constructed, ঠিক আছে, বলছে which were constructed by Mr. চক্রবর্তী are as follows। 3টে বাড়ি, ভালো করে শুনিস নি, মানে কথাটাই শুনিস নি কি বললাম? 3টে বাড়ি কি পারপাসে ইউজ করছে? 3টে বাড়ি সেলফ অকুপাইড, কি বলেছে বল? 3টে বাড়ি সেলফ অকুপাইড বলেছে, 3টে বাড়ি সেলফ অকুপাইড বলেছে, ঠিক আছে তো? এবার ডিটেলস গুলো তোর চোখের সামনে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার অঙ্কটা করবো, মন দিয়ে শুনবি কিন্তু। আগের দিন আমরা করেছিলাম একটা অঙ্ক ছিল দুটো বাড়ি সেলফ অকুপাইড, যদি 3টে বাড়ি সেলফ অকুপাইড থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? 3টে, দেখ, একজন এসএসসির 3টে বাড়ি বসবাস করবে না, হতে পারে না। 3টে বাড়ির মধ্যে দুটো বাড়ি, এখন যে বর্তমানে রুল হয়েছে সেই রুলে বলছে ম্যাক্সিমাম দুটো বাড়ি বসবাস করতে পারে, 3টে বাড়ি কখনো বসবাস করতে পারবে না, ঠিক আছে? তো এই যে 3টে বাড়ির মধ্যে হাউস 1, হাউস 2, হাউস 3, 3টে বাড়ির মধ্যে যে কোনো দুটো বাড়ি বসবাস করবে, আর বাকি একটা বাড়িটাকে ভাড়া দিতে হবে, এটা বলছে রুল, নতুন রুল বলেছে এটা। তো দেখ, যেটা বলছিলাম এখানে ওর কটা বাড়ি আছে, এগুলো এই পয়েন্টটা, এটা নতুন পয়েন্ট পেলাম, ঠিক আছে? এই পয়েন্টটা একটু মন দিয়ে শুনতে হবে। তো আমার যে 3টে বাড়ি আছে, হাউস 1, হাউস 2 অ্যান্ড হাউস 3, 3টে বাড়ি কোশ্চেনে কি বলেছে, 3টে বাড়ি কি পারপাসে ইউজ করা হয়? 3টে বাড়ি সেলফ অকুপাইড পারপাসে ইউজ হয়, 3টে বাড়ি সেলফ অকুপাইড পারপাসে ইউজ হয়, মানে সেলফ অকুপাইড কি, নিজে বসবাস করবে। তাই একজন এসএসসি কখনোই 3টে বাড়িতে বসবাস করতে পারে, ঠিক আছে তো? কখনোই 3টে বাড়িতে বসবাস করতে পারে না। সরকার থেকে যে রুল করেছে ম্যাক্সিমাম একজন মানুষ দুটো বাড়িতে বসবাস করতে হবে, দুটো বাড়ি বসবাস করতে পারে,
তাহলে তিনটে বাড়িতে বসবাস করতে পারে, কিন্তু এখানে তিনটে বাড়ি দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এই হাউস 1, হাউস 2 আর হাউস 3 এই তিনটে বাড়ির মধ্যে যে কোনো দুটো বাড়িও বসবাস করবে, আর একটা বাড়িটাকে ভাড়া দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হলো স্যার কোন বাড়িটাকে ভাড়া দেবে। এবার দেখ, আমি সেই বাড়িটাকেই ভাড়া দেবো, যেই বাড়ি থেকে আমার ইনকাম কম হবে সেই বাড়িটাকেই ভাড়া দেবো। ঠিক আছে, আর ইনকাম যদি কম হয় তাহলে আমার ট্যাক্সটা কম হবে। ঠিক আছে, তো তো যেই বাড়ি থেকে আমার ইনকাম কম হবে, কি বললাম বোঝা গেল তো? তাহলে এখানটা যদি একটু ভালো করে একটু একটু ফোকাস করা যায়, এখানটা যদি ভালো করে ফোকাস করা যায়, দেখ ভালো করে, প্রথম বাড়ির মিউনিসিপাল কত বলেছিল? প্রথম বাড়ির মিউনিসিপাল ভ্যালু বলেছিল 8 লাখ টাকা, দ্বিতীয় বাড়ির মিউনিসিপাল ভ্যালু বলেছিল 15 লাখ টাকা, আর তৃতীয় বাড়ির মিউনিসিপাল ভ্যালু কত বলেছিল? 22,50,000। আচ্ছা, প্রথম বাড়ির ফেয়ার রেন্ট কত বলেছিল? 12 লাখ টাকা। দ্বিতীয় বাড়ির ফেয়ার রেন্ট 22,50,000, আর তৃতীয় বাড়ির ফেয়ার রেন্ট 27,50,000। ভালো করে দেখ, ফিগার গুলো দেখ। প্রথম বাড়ির স্ট্যান্ডার্ড রেন্ট বলেছিল 10 lakhs, দ্বিতীয় বাড়ির স্ট্যান্ডার্ড রেন্ট বলেছিল 18 lakhs, আর লাস্ট বাড়ির স্ট্যান্ডার্ড রেন্ট বলেছিল 30 lakhs। ঠিক আছে, কি হয় ব্যাপারটা, এই যে তিনটে বাড়ি আছে, এই তিনটে বাড়ির মধ্যে তিনটে বাড়ি না, তুই সবার প্রথম আগে ইয়ে করে নে, আরইআর বের করে নে, তাহলে অঙ্কটা বেটার হবে। তিনটে বাড়ি আগে তুই আরইআর বের করে নে। তাহলে চ আগে তিনটে বাড়ি আরইআরটা বের কর। সবার প্রথম তিনটে বাড়ি আরইআর বের কর। আরইআরটা বের কর। আরইআর যেভাবে করালাম আরইআরটা বের কর। আরইআর মানে কি? রিজনেবল এক্সপেক্টেড রেট। সবার প্রথম আগে তিনটে বাড়ির রিজনেবল এক্সপেক্টেড রেটটা বের করে ফেল। ঠিক আছে, সবার প্রথম তিনটে বাড়ির রিজনেবল এক্সপেক্টেড রেটটা বের করে ফেল। এখানে যেটা বললাম একটু মন দিয়ে শুনিস। এখানে যেটা আমি বলতে চাইছিলাম, দুটো বাড়িকে তোর সেলফ অকুপাইড ধরতে হবে, এবার প্রশ্ন উঠছে যে কোন দুটো বাড়িকে সেলফ অকুপাইড ধরবে। এখানে দেখে বোঝা যাচ্ছে যদি হাউস 2 আর হাউস 3 কে যদি সেলফ অকুপাইড ধরি, আর হাউস 1 কে যদি সেলফ লেট আউট ধরি, তাহলে আমার জন্য বেটার হবে। বুঝতে পারলি তো কি বললাম? তোকে এটা মাথায় রাখতে হবে। এখানে আমরা হাউস 1টাকে লেট আউট ধরবো, আর হাউস 2 আর হাউস 3 কে সেলফ অকুপাইড ধরবো। ঠিক আছে তো? আর আর না হলে এটা মনে রাখতে না পারলে তুই তিনটে বাড়িরই আরইআর বের করে নিবি। চ আরম্ভ কর। টাকাটাকে রূপসে তিনটে ঘর কর। না করে দেখালেও হয়, আমি কি বললাম, তিনটে বাড়ি দিয়েছে, তুই এমনি দেখেও বুঝতে পারিস। তিনটে বাড়ি দিয়েছে, তিনটে বাড়ির মধ্যে যে কোনো দুটো বাড়িকে তুই সেলফ প্রোভাইড ধরবি। এবার কোন বাড়িটাকে লেট আউট ধরবি, দেখ লেট আউট বাড়ি বাড়ি মানে তোর ইনকাম হবে, তুই সেই বাড়িটাকেই ধরবি যেখান থেকে ট্যাক্স কম দিতে হবে। প্রথম বাড়িটায় আমার ইনকামটা কম হবে, কারণ প্রথম বাড়িতে এক মিউনিসিপাল ভ্যালু কম আছে। তুই দেখ কম্পেয়ার কর, দেখ কোন বাড়ির মিউনিসিপাল ভ্যালু সবচেয়ে বেশি। এইভাবেও তুই ভাবতে পারি, এই লাইনটা দেখেও ভাবতে পারি, মিউনিসিপাল কোন বাড়ির মিউনিসিপাল ভ্যালু সবচেয়ে বেশি? 3 আর 2 এরা বেশি আছে। তাহলে এই দুটোকে তুই সেলফ প্রোভাইড ধরে, তাহলে ওয়ানটাকে লেট আউট ধরবি, এটা সবচেয়ে বেশি বেশি ইজি। কি বললাম বুঝতে পারলি? মানে আগের দিন যে অঙ্কটা করেছিলাম সেখানে দুটো সেলফ অকুপাইড ছিল, দুটো সেলফ অকুপাইড কোনো সমস্যা নেই। তিনটে বা চারটে সেলফ অকুপাইড থাকে, সেক্ষেত্রে তোকে গুনতে হবে। ঠিক আছে তো? যেই বাড়ির মিউনিসিপাল ভ্যালু সবচেয়ে কম সেটাকে তুই লেট আউট ধরে নিবি। এখানে মিউনিসিপাল কম কোন বাড়ি সবচেয়ে? হাউস ওয়ানটাকে তুই লেট আউট ধরবি। লেখ হাউস 1, প্রথমে লেখ হাউস 1। ব্র্যাকেটে কি লিখবি বলতো? হাউস 1টা লিখবি ডিম টু বি লেট আউট। এখানে লিখতে হবে কি? ডিম টু বি লেট আউট বলা যাবে না, ডিমড, DEEMED, ডিম টু বি লেট আউট, ডিম টু বি লেট আউট। লিখবো ডিম টু বি লেট আউট।
ঠিক আছে, ডিম টু বি লেট আউট এই কথাটা লিখতে হবে না অঙ্কের মধ্যে ডাইরেক্ট। প্রথমে লেখ মিউনিসিপাল ভ্যালু, প্রথমে লেখ মিউনিসিপাল ভ্যালু কত বলেছিল কোশ্চেনে বল, মিউনিসিপাল কত বলেছিল? মিউনিসিপাল বলেছিল 8 লাখ টাকা, লেখ 8 লাখ। তার নিচে লিখবি ফেয়ার রেন্ট, তার নিচে লিখবি ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্ট কত বলেছিল দেখ 12 লাখ। তাহলে 8 লাখ আর 12 লাখের মধ্যে বড় কোনটা? 12 লাখ টাকা। তার নিচে লিখবি স্ট্যান্ডার্ড রেট, কত টাকা বলেছিল স্ট্যান্ডার্ড রেট? 10 লাখ। ছোট কোনটা? 10 লাখ টাকা। এটাকে বলে স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেট। লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেট। এবার স্টেপ 2 লিখ অ্যানুয়াল রেট। স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেট, ঠিক আছে তো? অ্যানুয়াল রেন্ট কত বলেছে দেখ, কোশ্চেনে রেন্ট বলেনি, কি করে রেন্ট বলবে? 3টে বাড়ি তো ও বলছে তো 3টে বাড়ি আমি নিজে বসবাস করছি। মানে সরকারের যুক্তিটা কি? সরকার বলছে একটা মানুষ কখনো 3টে বাড়িতে বসবাস করতে পারে, বলছে আমি মনে করো তুমি 2টো বাড়িতে বসবাস করছো, একটা বাড়িতে তুমি ভাড়া দিয়েইছো, এখানে আমি মনে করবো সরকার বলে দিয়েছে। তো এখানে ভাড়া কত দিয়েছে সেটা তো বলেনি কোশ্চেন, আমি লিখবো কি করে? তাহলে সেক্ষেত্রে এনে লিখবো, ভাড়া দেয়নি মানে এনে লিখ, এনে এনে। তাহলে কত হবে? এখানে 10 লাখ টাকাই হবে। এটা যে গ্যাপ হচ্ছে 10 লাখ টাকা, তাই তো? কত হচ্ছে দেখ গ্যাপ, গ্যাপ বেরিয়ে গেল তো 10 লাখ টাকা, ঠিক আছে? গ্যাপ বেরিয়ে গেল 10 লাখ টাকা, গ্যাপ 10 লাখ টাকা। গ্যাপ মানে গ্রস অ্যানুয়াল হলো 10 লাখ টাকা, ঠিক আছে? এর থেকে মাইনাস কর মিউনিসিপাল ট্যাক্স আর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স এখানে দরকার আছে? এখানে দরকার নেই, এখানে আমি তুই যেটা বললি আগের অঙ্কটার মতন গ্যাপ প্যাকেটে লিখতে পারিস যে হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, লিখলাম না? লিখতেই পারিস, ঠিক আছে তো? মাইনাস দিয়ে লিখ মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, মিউনিসিপাল ট্যাক্স অর any other tax paid by the owner, municipal tax or any other tax paid by the owner। তো কিছু বলেছে মিউনিসিপাল ট্যাক্স 80,000 টাকা, লেখ 10 লাখ থেকে 80,000 টাকা বাদ দিয়ে কত হচ্ছে? 9,20,000। এটাকে বলে নেফ মানে নেট অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? এর থেকে মাইনাস কর কি ডিডাকশন আন্ডার সেকশন 24, মাইনাস কর ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%, 9,20,000 30% করলে কত হচ্ছে? কত হচ্ছে? 2,76,000, 2,76,000। আর ইন্টারেস্ট অন লোন কত ছিল দেখতো অঙ্কে? বলে দিয়েছে 75,000, কারেন্ট ইয়ার ইন্টারেস্ট অন লোন 75,000 বলে দিয়েছে। ওটা হাউস নম্বর 3 বলেছিল। কত বলে ইন্টারেস্ট অন লোন? 75,000। 276 আর 75 যোগ করে কত হচ্ছে? কত হচ্ছে বল? 3,51,000 বাদ দিয়ে বল কত হচ্ছে? 5,695। আমার কথাটা বুঝতে পারলি? সবার হয়েছে? একটা জিনিস বলবো আমি জাস্ট কথা, তারপর তো অঙ্ক করবো পরে। আমি হাউস নাম্বার 1 কে লেট আউট করলাম, হাউস নাম্বার 1 কে লেট আউট ধরাতে কত হলো? 5,69,000। এবার যদি হাউস নাম্বার 2 লেট আউট ধরতি তাহলে তোর একটা বের হতো টাকা। শুনছিস তো কন্ডিশন? কিন্তু এখানে ট্যাক্স ট্রিটমেন্টের একটা কনসেপ্ট বোঝাচ্ছি। মানে এদিক থাকে এখানে 1 নম্বর বাড়ি, 2 নম্বর বাড়ি, 3 নম্বর বাড়ি, তিনটেই সেলফ বলেছে।
তিনটেই সেলফ, তিনটেই সেলফ। নিয়ম বলছে তুমি এর মধ্যে যে কোনো দুটোকে সেলফ বলতে পারো, একটাকে লেট ধরতে হবে। আমি লেট এটাকে ধরেছি, এটাকে লেট ধরেছি। এখন তুমি স্যার আপনি তো এটাকেও ধরতে পারেন, এটাকেও ধরতে পারতাম, এটাকেও, যে কোনো একটাকে ধরতে পারতাম। তুই এমন একটাকে লেট ধরবি যাতে তোর গভর্নমেন্ট ট্যাক্স কম হয়। আমি এই প্রথম বাড়িটাকে লেট ধরাতে আমার কত বেরোলো, ইনকাম 5,69,000, এর উপর ট্যাক্স দিতে হবে। আমি যদি 2 নম্বর বাড়িকে লেট ধরতাম তাহলে কত হতো একটু হিসাব করে দেখ। আমি করছি না, তোদেরও করতে হবে। দেখ দ্বিতীয় বাড়ি মিউচুয়াল কত ছিল বল, ওই দেখ দ্বিতীয় বাড়ি ও বললো, দ্বিতীয় বাড়ি যদি দ্বিতীয় বাড়ি নিয়ে লেট আউট ধরতাম, দ্বিতীয় বাড়ি আমার আড়ি আর বেরোতো 18 লাখ টাকা, এমনি ট্যাক্স বেশি, 18 লাখ টাকা। তাহলে দ্বিতীয় বাড়িতে লেট আউট ধরা যাবে না। আর তৃতীয় বাড়ি হলে তৃতীয় বাড়ি আরো বেশি হয়ে যেত। তাহলে তোকে এটা বুঝতে হবে, বুঝতে হবে এখানে কিন্তু অ্যাজাম্পশন বেস। তুই যত সুন্দর অ্যাজাম্পশন করতে পারিস তত বেশি নাম্বার তোর, ঠিক আছে তো? তাহলে এই যে তিনটে বাড়ির মধ্যে কোন বাড়িটাকে লেট আউট ধরবি এটার তোকে সিলেকশন করতে হবে। আমি সেই বাড়িটাকে লেট আউট ধরবো যেই বাড়িতে আমার গভর্নমেন্টের ট্যাক্স কম দিতে হবে। আরো ভালো যদি কিছু বুঝতে না পারিস একদম মাথায় রাখবি, যেই বাড়ির মিউনিসিপাল লোন সবচেয়ে কম পাবি সেই বাড়িটাকে তুই লেট আউট ধরে নিবি, ঠিক আছে? তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল কি বললাম। এবার চলে আয় হাউস নাম্বার 2 আর হাউস নাম্বার 3 একবারে করে দিতে পারি, হাউস নাম্বার 2 আর হাউস নাম্বার 3, কারণ দুটোই তো সেলফ অকুপাইড, তাই না? লেখ হাউস নাম্বার 2, আচ্ছা তুই আলাদা করে করবি বলছিস তাই তো, সেলফ অকুপাইড লেখ। নিয়মটা কি, প্রথমে লিখতে হয় কি নেট অ্যানুয়াল ভ্যালু, লেখ নেট অ্যানুয়াল ভ্যালু, প্রথমে নীল লিখবো, তার থেকে মাইনাস করবো কি ডিডাকশন আন্ডার সেকশন 24 ইন্টারেস্ট অন লোন, তাই তো? তো বল দেখি আমাকে হাউস নাম্বার 2টার ইন্টারেস্ট অন লোন কত বলেছিল? 1,10,000 বলে দিয়েছিল, দেখ 1,10,000 বলে দিয়েছিল, হাউস নাম্বার 2 ইন্টারেস্ট অন লোন বলেছিল 1,10,000। নীল থেকে 1,10,000 মাইনাস করলে মাইনাস 1,10,000। হলো তো অব্দি, এবার হাউস নাম্বার 3 করবো। এবার লেখ হাউস নাম্বার 3, কি লিখবো? এটাও তো সেলফ অকুপাইড। প্রথমে কি লিখবো বল, ন্যাপ, শর্টে লিখলাম নেট অ্যানুয়াল ভ্যালু কি নীল, মাইনাস করবো রিডাকশন আন্ডার সেকশন 24 করে কি লিখবো ইন্টারেস্ট অন লোন একটাই। ঠিক আছে তো? এখানে ইন্টারেস্ট অন লোন লিখবো, টাকা লিখবো, অঙ্ক শেষ হয়ে যাবে। ওই ওয়ার্কিংস, কোন ওয়ার্কিংস, একটু কোশ্চেনটা পড়ে নি জায়গাটা, এই প্যারাটা চেঞ্জ হয়ে যায় এখান থেকে পর, এখান থেকে পর। বলছে কি মিস্টার চক্রবর্তী বড়, মিস্টার চক্রবর্তী বড়, বড় মানে কি ধার করা। ও কত টাকা লোন নিয়েছে দেখ, 10 লাখ টাকা লোন নিয়েছে। কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে, 12% করে সুদ দিতে হবে বছরে। ফর দ্য পারপাস অফ কনস্ট্রাকশন, কেন লোন নিয়েছে? কনস্ট্রাকশন করার জন্য লোন নিয়ে। কোন বাড়ির জন্য লোন নিয়েছে দেখ, 3 নম্বর বাড়ির জন্য লোন নিয়েছে, ঠিক আছে? দ্য অ্যামাউন্ট, কবে লোন নিয়েছে দেখ, 1 জুন 2016 বলে দিয়েছে কবে লোন নিয়েছে। বলছে রিপেড হয়েছে, লোনটা শোধ হয়ে গেছে কবে দেখ, রিপেড সেপ্টেম্বর 2024, দেখিস তো লোনটা শোধ হয়েছে কবে, পুরো ডিপেড হয়ে গেছে সেপ্টেম্বর 2024। আর আমাদের প্রিভিয়াস ইয়ার শেষ হচ্ছে কবে, 31/3/24। বুঝিস কি বললাম? আমাদের এগুলো এগুলো ছোট ছোট জিনিস। আমাদের প্রিভিয়াস ইয়ার শেষ হচ্ছে কবে, 31 মার্চ 2024। আর তুই লোনটা শোধ হচ্ছে কবে, অ্যাসেসমেন্ট ইয়ারে শোধ হচ্ছে। তাহলে এটার কোনো মানে রইল না। বুঝিস কি বললাম? জানি কেন, শোন গল্পটা শোন। আমাদের প্রিভিয়াস ইয়ার কবে,
23-24 মানে ধর 1/4/23 থেকে 31/3/24। আমি তো এই পিরিয়ডে ইন্টারেস্ট বের করবো। আর লোনটা শোধ হয়েছে কবে? কয় বলছে বল? সেপ্টেম্বর, মানে 30/9/24। তাহলে এই পিরিয়ডটা আমার জানার দরকারই নেই, আমাকে তো শুধু এই পিরিয়ডটা দেখতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা কি বলেছে? এটা মাথায় একটা ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। এবার কি বলছে? কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে কবে বল? অল দ্য হাউস April 5, 2021। মনে পড়ছে আগের দিন যে অঙ্কগুলো করিয়েছিল সেইটাই। এরকম ছকটা ছকটা আঁকিয়েছিলাম আগের দিন, ছক। এটাকে কি লিখেছিলাম বল? ডেট অফ লোন টেকেন, তাই তো? তো কোশ্চেন পরে ডেটটা বল, কবে লোন নেওয়ার ডেট কবে বলেছিল? লোন যে নিয়েছিলাম ডেট কবে বলেছিল? 1/6/16 এই তারিখে লোন নিয়েছিলাম। ঠিক আছে। কনস্ট্রাকশন কবে কমপ্লিট হয়েছে লাস্টে বলেছিল? হ্যাঁ, 5/4/2021 এই তারিখে বাড়িটা কমপ্লিট হয়েছিল। আর আমি কি বলেছিলাম একটা কথা আগের দিন, একটা কথা বলেছিলাম, মনে করার চেষ্টা কর। বলেছে যেই বছর বাড়ি কমপ্লিট হবে তার আগে 31 মার্চ, তার আগে 31 মার্চ, এখানে লেখ 31/3/21। তাহলে এই সময়কালটাকে কি বলা হয়? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। হিসাব করে বলতে হবে কত? 16-17। 16-17তে কত মাস হচ্ছে? 16-17তে কত মাস হচ্ছে দেখতে হবে কোন? 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 10 মাস। 16-17তে 10 মাস। ঠিক আছে। 17-18তে ক মাস বল? 12 মাস। 18-19-এ ক মাস? 12 মাস। 19-20-তে 12 মাস। আর 20-21-এ 12 মাস, তাই তো? টোটাল কত হচ্ছে? 58 মাস হচ্ছে, তাই তো? টোটাল কত মাস হচ্ছে? 58 মাস। আমাদের রুল কি ছিল? 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে। তাহলে 58 মাসে কমপ্লিট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। অ্যামাউন্ট বের কর। লোন কত নিয়েছিল বল? লোন 10 লাখ ইন্টু 12%। কত মাসে সুদ দিতে হবে? 58 মাসে। 58/12 কর। কর। 5,80,000, তাই তো? এই টাকাটা কটা ইনস্টলমেন্ট দিতে হবে? কটা মানে এই যে 5,80,000 তো কোনো পার্টিকুলার একটা প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবো না, 5টা প্রিভিয়াস ইয়ারে ছাড় পাবো। তাহলে কি বলেছিলাম? 5,80,000 ডিভাইড বাই 5 কত করে হচ্ছে? 1,16,000। আর আরেকটা কথা বলেছিলাম, কি বলেছিলাম? যে বছর বাড়ি কমপ্লিট হবে সেই বছর থেকে আমি ডিডাকশন পাবো। কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে? 21-22-এ, তাই তো? 21-22-এ। তাহলে এখানে লিখবো কি? প্রিভিয়াস ইয়ার 21-22, 22-23, 23-24, 24-25, 25-26 লিখেছিলাম তাদের দিন। তারপর এখানে লিখেছিলাম প্রি কত করে ছাড় পাবো? প্রতি বছর কত করে ডিডাকশন পাবো? 1,16,000 করে। 1,16,000, 1,16,000, 16 আর এটা 1,16,000। ঠিক আছে, এটা হচ্ছে প্রি। আর পোস্ট কত করে? দেখ ওরা তোর কোশ্চেনে বলেই দিয়েছে, পোস্ট ইন্টারেস্ট বলে দিয়েছিল। দেখ পোস্ট ইন্টারেস্ট, দেখ কোশ্চেনে বলেছিল পোস্ট ইন্টারেস্ট মানে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট। কারেন্ট ইয়ার ইন্টারেস্টকেই বলা হয় পোস্ট ইন্টারেস্ট। কত? 1,20,000। 1,20,000 করে। এদিক দেখ, এখানে লিখলাম 1,20,000, এখানে লিখলাম 1,20,000, এখানে লিখলাম 1,20,000। আচ্ছা তুই বাড়ির লোন পুরো শোধ করেছিস কোন বছর নিয়ে? দেখ কোন বছর? এই মাত্র বলেছিলাম 30শে সেপ্টেম্বর 2024, তাই তো? 30শে সেপ্টেম্বর 2024 মানে 24-25 গিয়ে বাড়ি শেষ। মানে এইখানে গিয়ে, মনে পড়ছে? এই 24-25-এ গিয়ে বাড়িটা পুরো শোধ করি। আমার জানার দরকার নেই আমার কোন বছরটা দরকার, আমার দরকার 23-24, ব্যাস। টোটাল কর 2,00,000। এটা হচ্ছে তোর মেন ইম্পর্টেন্স, এটা হচ্ছে তোর মেন। কি বললাম বুঝতে পারলি? বল কোশ্চেনে বলে দিয়েছিল তুই যে বাড়ির যে লোনটা নিয়েছিস লোনটা শোধ করিস কবে? সেপ্টেম্বর 2024, মানে কোন বছর? 24-25। আমাদের কোন বছর দরকার? 23-24। 23-24 শোধ করিস। তাহলে 23-24-এ কত হচ্ছে টোটাল ইন্টারেস্ট? 2,36,000। লাস্ট একটা কথা বলবো, তারপর আমি দিয়ে দিচ্ছি, অঙ্ক শেষ হয়ে গেছে।
সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায় বলেছিলাম, মনে আছে? সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 2 লাখ টাকা। শেষ হয়নি এখনো। তোরা যেই 2 লাখ টাকার কথা বলছিস, দেখ সেলফ অকুপাইড বাড়ি, এ তো সেলফ অকুপাইড বাড়ি, অলরেডি কত টাকা ছাড় নিয়ে নিচ্ছিস? আর কত দেবে? 90 দেবে। আর 90 দেবে, তাহলে এখানে ইন্টারন্যাশনাল লোন লিখতে হবে কত? 90,000 টাকা, এটা মাথায় রাখতে হবে। তাহলে -90,000 টোটাল কর, করে বল, তারপরে দিয়ে দিচ্ছি কত হচ্ছে, যোগ বিয়োগ করে বল কত হচ্ছে। 3,69,000, এটাকে বলে ইনকাম ফ্রম হাউস হোল্ড। এটাকে বলে ইনকাম ফ্রম হাউস হোল্ড। ঠিক আছে, লেখ। ইট ইজ অ্যাজিউম দ্যাট, নোট লিখতে হবে না, লাস্টে নোট লেখ। নিচে অঙ্কের নিচে লেখ, ইট ইজ অ্যাজিউম দ্যাট, লেখ ইট ইজ অ্যাজিউম দ্যাট মিস্টার চক্রবর্তী, তাই তো? মিস্টার চক্রবর্তী মিস্টার চক্রবর্তী, ইট ইজ অ্যাজিউম দ্যাট মিস্টার চক্রবর্তী অপস, OPTS অপস, ঠিক আছে তো, ফর ট্রিটমেন্ট, ঠিক আছে, ফর ট্রিটমেন্ট অফ চক্রবর্তী অপস, OPTS অপস, ঠিক আছে তো, ফর ট্রিটমেন্ট, লেখ ফর ট্রিটমেন্ট অফ হাউস নাম্বার 2 and house number 3, house number 2 and house number 3 as self-occupied, for residence। এসে মানে বুঝতে পারলি? তাহলে কি অ্যাজাম্পশন করলাম বুঝতে পারলি তো? বলছি এটা ধরে নিচ্ছি যে মিস্টার চক্রবর্তী 2 নম্বর বাড়ি এবং 3 নম্বর বাড়িটাকে সেলফ অকুপাইড করবে। তাহলে হাউস নম্বর 1 তাহলে এটা হচ্ছে, এটা নোটটা দিয়ে দিতাম। নেক্সট নোট, আর একটা নোট, যেটা 2 লাখ টাকার কনসেপ্ট ছিল, ঠিক আছে, এই নোটটা লিখতে হবে। লেখ, লেখ অ্যাজ পার দ্য ফোর্থ প্রভিসো, লেখ অ্যাজ, লেখ অ্যাজ পার, লেখ অ্যাজ পার দ্য ফোর্থ প্রভিসো। প্রভিসো মানে কি বলতে? প্রভিশন থেকে এসেছে, প্রভিশন মানে আইন, নিয়ম, প্রভিসো। অ্যাজ পার দ্য ফোর্থ প্রভিসো টু সেকশন, to section 24, to section 24, total amount of deduction, total amount of deduction, total amount of deduction, ঠিক আছে, total amount of deduction লিখিস, total amount of deduction in respect of, in respect of interest on borrowed capital, interest on borrowed capital, interest on borrowed capital for construction, for construction or acquisition, or acquisition of self-occupied, of self-occupied, of self-occupied house properties, of self-occupied house properties, ঠিক আছে তো, cannot exceed, cannot exceed, cannot exceed rupees 2 lakhs, rupees 2 lakhs in a previous year, in a previous year, ঠিক আছে তো। তারপর ফুল স্টপ দিলে as deduction for, like as deduction for interest of rupees, interest of rupees 1,10,000
is allowed, 1,10,000 is allowed in respect of house 2, in respect of house 2, comma দিলে deduction, comma দিলে deduction for the same, deduction for the same, ঠিক আছে তো, in respect, deduction for the same in respect of house 3, of house 3 is restricted, is restricted to rupees 90,000. আমি প্রথম দিয়ে আরো একবার বলে দিচ্ছি, ঠিক আছে তো, লেখ প্রথম দিয়ে বলছি as per the fourth provision, তো লিখেছিস পুরো fourth provision to section 24, total amount of deduction, তারপর লিখি total amount of deduction in interest on borrowed capital, in respect of interest on borrowed capital, in respect of, শুনলি তো, in respect of interest on borrowed capital for construction or acquisition, for construction or acquisition of self occupied house properties, ঠিক আছে তো, cannot exceed rupees 2 lakhs, cannot exceed rupees 2 lakh in a previous year, in a previous year, full stop, তারপর দিয়ে লেখার এক লাইন আছে, as deduction for interest of rupees, as deduction for interest of rupees 1,10,000 is allowed in respect of house number 2, in respect of house number 2, in respect of house number 2, comma দিয়ে লেখ deduction for the same, deduction for the same in respect of house number 3, deduction for the same in respect of house number 3 is restricted to rupees 90,000, is restricted to rupees 90,000. প্রথম থেকে লিখবি বল, respect of house 3, respect of house 3 is restricted to rupees 90,000, to rupees 90,000. যদি মনে নেই এবার বোঝা যাবে, এই জন্য পুরো কথাটা লিখে দিলাম। দেখ কি লিখেছি, আমি পুরো লাইনের মানেটা বলে দিচ্ছি, ঠিক আছে, লাইনের মানেটা বলে দিচ্ছি, পরীক্ষা এত বড় নালে চলবে, কিন্তু ব্যাপারটা বুঝে রাখ, পরবর্তী বুঝতে পারিস, ঠিক আছে তো। লাইনের মানেটা বলছি, শুনে নে, মানেটা বলছি, বলছে as per the fourth provision to section 24, মানে আমাদের যে ইনকাম অফ হাউস প্রপার্টি যে 24 নম্বর ধারা আছে তার ফোর্থ প্রভিশনে এই কথাটা বলে দিয়েছে। কি বলেছে, বলছে টোটাল অ্যামাউন্ট অফ ডিডাকশন ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ফর কনস্ট্রাকশন অর অ্যাকুইজিশন অফ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, মানে কি বলেছে, তুমি যদি বাড়িটা তৈরি করার জন্য, কনস্ট্রাকশন করার জন্য বা বাড়ি কেনার জন্য লোন নাও এবং বাড়িটা কি পারপাসে ইউজ করবে, সেলফ অকুপাইড পারপাসে ইউজ করবে, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের ম্যাক্সিমাম লিমিট হবে কত টাকা, 2 লাখ টাকা। কি বললাম বুঝতে পারলি তো, বলছে তুমি যদি বাড়িটা যদি কনস্ট্রাকশন করার জন্য লোন নাও বা কেনার জন্য যদি লোন নাও এবং বাড়িটা কি সেলফ অকুপাইড, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টারেস্ট অন লোন কত হবে, 2 লাখ টাকা, 2 লাখ টাকা বলেছে, ঠিক আছে। বলছে ক্যান নট এক্সিড 2 লাখ ইন এ প্রিভিয়াস, বলছে এক বছরে 2 লাখ টাকার বেশি হবে না, এটা বলেছে। তারপরে বলছে ডিডাকশন ফর ইন্টারেস্ট অফ রুপিস 1,10,000 ইজ অ্যালাউড ইন রেসপেক্ট অফ হাউস নাম্বার 2, তাহলে হাউস নাম্বার 2 তে তুই অলরেডি ডিডাকশন নিয়ে নিয়েছিস 1,10,000, তুই তো বলেছে সেলফ অকুপাইড বাড়িতে প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমাম 2 লাখ টাকা পাওয়া যাবে, তাহলে তুই 1,10,000 নিয়েই নিয়েছিস, তাহলে কত দেবে, 90,000 টাকা। তাই বলছে ডিডাকশন ফর দ্য সেম ইন রেসপেক্ট অফ হাউস নাম্বার 3 ইজ রেস্ট্রিক্টেড টু রুপিস 90, এটা মাথায় রাখতে হবে। এখানটা যদি ভুল করে যে তুই বলছিলেন 2,36,000 লেখে যে 2 লাখ টাকা দিই, ওখানে কেটে দেবে, তাহলে তুই কত নিচ্ছিলি, আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ব্যাপারটা তোর এখানে ইন্টারেস্ট লোনে ক্যালকুলেট করে 2,36,000 বেরোলো, তুই যদি এখানে 2,36,000 নিতি আবার এখানে 1,10,000 নিতি, তাহলে কত
2,36,000 আর 1,10,000 কত হয়? 3,46,000। তাহলে তুই সেলফ কোপারেটিভ ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়। কত টাকা এক্সট্রা নিয়ে এটা নেবে না, এটা রুলের বিরুদ্ধে। তাহলে আশা করি বুঝতে পারলি।